ছবির ডান দিকের কোণে লাল রঙে লেখা শিল্পীর নামটা সহদেশবাবুর দৃষ্টি এড়ায়নি। এটাও অকশন হবে নাকি, জিজ্ঞেস করলেন তিনি। কেন, চাই আপনার? আশ্চর্য, সহদেব ঘোষের অনেক শখের মধ্যে একটা বড় শখ ছিল নিজের একটা পোর্ট্রেট আঁকানো। লেজারসে একদিন একটা তেল রঙে আঁকা পুরনো পোর্ট্রেট দেখে শখটা মাথায় চাপে। কথাটা মিহিরবাবুকে বলাতে তিনি উৎসাহ দেখিয়েছিলেন। এ একটা নতুন জিনিস হবে মশাই, আজকাল আর এটার রেওয়াজ নেই। অথচ পাকা হাতে আঁকা একখানা বেশ বড় সাইজের পোর্ট্রেট আঁকিয়ে ঘরে টাঙিয়ে রাখলে সেই ঘরের চেহারাই পাল্টে যায়। আর এইসব ছবির আয়ু কতদিন ভাবতে পারেন? আর্ট গ্যালারিতে এখনও 400-500 বছরের পুরনো অয়েল পেন্টিংয়ের জেল্লা দেখলে মনে হবে কালকের আঁকা। কোনো আর্টিস্টের সঙ্গে পরিচয় নেই, এমনকি শিল্প জগতের সঙ্গে কোনো সম্পর্কই নেই বলে সহদেববাবু শেষটায় আনন্দবাজার আর যুগান্তরে বিজ্ঞাপন দিয়েছিলেন। প্রতিবেশী সাংবাদিক সুজয় বোস বাতলে দিয়েছিলেন বিজ্ঞাপনের ভাষা। তৈলচিত্রে প্রকৃতি অঙ্কনে পারদর্শী শিল্পীর প্রয়োজন, প্রশংসাপত্র সহ নিম্নলিখিত ঠিকানায় ইত্যাদি। একজন শিল্পীর দরখাস্ত দেখে তাকে বাড়ি ডেকে পাঠান সহদেববাবু। বছর 25 বয়স, নাম কল্লোল, কল্লোল দাশগুপ্ত। গভর্নমেন্ট কলেজ থেকে আর্টস থেকে পাশ করে রোজগারের চেষ্টা চলছে। ছাত্র ভালো ছিল, তার প্রমাণ রয়েছে সার্টিফিকেটে। কিন্তু ছেলেটির চুল দাড়ি গোফের বহর, ঢলঢলে প্যান্ট আর উগ্র বেগুনি রঙের শার্ট দেখে সহদেববাবুর ভরসা পাননি। অতিরিক্ত অভাবী বলেই হয়তোবা বারণ সত্ত্বেও ছেলেটি আরও 2বার এসেছিল, কিন্তু সহদেববাবুর মন ভেজেনি। যার চেহারা এত অপরিষ্কার, তার ছবির হাত পরিষ্কার কি করে হবে? শেষ পর্যন্ত এক ব্যবসায়ী বন্ধুর কথায় বিশ্বাস করে এক ভদ্র চেহারা সম্পন্ন আর্টিস্টকে ডেকে এনে 2 দিন সিটিং দিয়েছিলেন সহদেববাবু। কিন্তু দ্বিতীয় দিনে যখন দেখলেন যে তার চেহারাটা ছবিতে তার নিজের মতো হয়নি, নিউ মার্কেটে প্যারাডাইজ স্টোর্সের ব্রজেন দত্তের মতো হয়ে যাচ্ছে, তখন বাধ্য হয়ে আর্টিস্টের হাতে 5টা 50 টাকার নোট গুজে দিয়ে তাকে বিদায় দিয়েছিলেন। মিহিরবাবুর প্রশ্নের উত্তরে সহদেববাবু বললেন, কাগজে বিজ্ঞাপন দিয়েও তো ভালো আর্টিস্ট পেলাম না, অথচ এ যেন আমারই জন্য তৈরি। তাই ভাবছিলাম, মানে, তাহলে আপনার জন্য রেখে দিই ছবিটা। কীরকম হবে দাম? দেখি কত কমে পারি। তবে ওই যে বলছিলাম, আর্টিস্টের নাম ছিল এককালে। শেষ পর্যন্ত 750 টাকায় এই অজ্ঞাত পরিচয় বাঙালি বাবুর ছবিটি কিনে এনে সহদেব ঘোষ তার বৈঠকখানার সবচেয়ে বেশি চোখে পড়ে এমন একটা জায়গার দেয়ালে স্থাপন করলেন। ঘরের চেহারা সত্যিই ফিরে গেল। জবরদস্ত শিল্পী, কোনো সন্দেহ নেই। কাশ্মীরি শালের প্রত্যেকটি কলকা কত ধৈর্য আর যত্নের সঙ্গে আঁকা। ডান হাতের অনামিকার আংটির হিরেটি যেন জ্বলজ্বল করছে। গড়গড়া রূপোর কলকেটি যেন এইমাত্র পলিশ করা। বলা বাহুল্য, সহদেববাবুর বন্ধুরাও ছবিটি দেখে থ মেরে গেলেন। প্রথমে সবাই ভেবেছিলেন যে সহদেব বুঝি কোন ফাঁকে কোনো শিল্পের স্টুডিওতে গিয়ে ছবিটা আঁকিয়ে এনেছেন। তারপর আসল ঘটনাটা শুনে তাদের সকলের চোখ ছানা পড়া। পৃথিবীতে কোটি কোটি মানুষের প্রত্যেকেরই নাক, চোখ, মুখ মোটামুটি একই জায়গায় থাকা সত্ত্বেও এক যমজ ভাই বোন ছাড়া দুজনের চেহারা এতটা সাদৃশ্য কোথায় চোখে পড়ে? সত্যনাথ বক্সী তো সরাসরি জিজ্ঞেস করে বসলেন, ইনি তোমার কোনো পূর্বপুরুষ নন তো? সেটা অবশ্য সম্ভব না, কারণ সহদেবের পূর্বপুরুষদের মধ্যে গত 100 বছরে কেউই পয়সা করেননি। ঠাকুরদাদা ছিলেন রেল স্টেশনের টিকিট বাবু, আর প্রপিতামহ ছিলেন জমিদারি সেরেস্তায় সামান্য কেরানি। নন্দবাড়ুজ্যের রহস্য উপন্যাস পড়ার বাতিক, সে নিজেকে একটি ছোটখাটো গোয়েন্দা হিসেবে কল্পনা করতে ভালোবাসে। সে বলল, এই বাবুটির পরিচয় খুঁজে নেওয়া বের করা পর্যন্ত স্বস্তি নেই। ওই হীরের আংটিটার মধ্যে আমি একটা রহস্যের গন্ধ পাচ্ছি। নিতাইদার কাছে 4 ভলিউম বংশ পরিচয় আছে। বাংলা জমিদারদের নারী নক্ষত্র তাতে জানা যাবে। ছবিও আছে অনেকগুলো। সেদিন আর তাসের আড্ডা জমল না। এই ধরনের কাকতালীয় ঘটনা আর কার কি জানা আছে সেই সব গল্প করে সন্ধেটা কেটে গেল।
রাত্রিরে বিছানায় শুয়ে সহদেববাবু অনুভব করলেন যে ছবিটা দিনের বেলায় বৈঠকখানায় থাকলেও রাত্রে শোবার ঘরে রাখলে ভালো হয়। আর সেই সঙ্গে যদি ছবির মাথার ওপর একটা ব্লু লাইটের ব্যবস্থা করা যায়, যেমন ট্রেনের কামরা থাকে, আর সেই যদি সারা রাত জ্বালিয়ে রাখা যায়, তাহলে ঘুমেরও ব্যাঘাত হবে না, অথচ মাঝরাত্রে ঘুম ভাঙলেই ছবিটা দেখতে পাওয়া যাবে। এই কাজটা ইলেকট্রিক মিস্ত্রি ডাকিয়ে পরের দিনই করিয়ে ফেললেন সহদেববাবু। ছবিটা পাবার 3 দিনের মধ্যেই সহদেববাবু তার জুলপিটা খানিকটা কামিয়ে নিলেন, কারণ জুলপিতে এই ছবির চেহারার সঙ্গে বেমিল ছিল। হাতের নখ নিয়মিত না কাটার ফলে বেয়ারা রকমভাবে বেড়ে যেত সহদেববাবুর। ছবির বাবুর হাতের নখ গোড়া পর্যন্ত পরিষ্কার কাটা, তাই সহদেববাবু নিজের নখের যত্ন নিতে আরম্ভ করলেন। পানের অভ্যাস ছিল না। ছবির মতো পানের ডিবে কিনে চাকরকে দিয়ে খিলি পান সাজিয়ে ডিবের পুরো প্যাকেটে নিয়ে কাজে বেরোতে শুরু করলেন। গেঁয়ো মানুষ, ছোট অবস্থা থেকে বড় হয়েছে বলে আদব কায়দার দিকটা সহদেববাবুর একেবারেই জানা ছিল না। এই সম্ভ্রান্ত ঘরের বাবুর ছবির প্রভাব ক্রমে তার হাবে ভাবে একটা পালিশ এনে দিতে শুরু করলো।